সেদিন আমি বের হয়ে বাইক অ্যাক্সিডেন্টের নাটক করি। আমি হাসপাতালের বেডে শোয়া, চোখে একটা কালো চশমা। আমার বন্ধু মোস্তফা ও ফাহিম আমার কাছে আসে। ফাহিম বলল, কাজ হয়ে গেছে, তুই যেভাবে বলেছিস সেভাবে করেছি। মোস্তফা বলল, তোর বাবা মা যদি তোকে দেখতে আসে তাহলে ওরা সবাই মনে করবে তুই এখন থেকে অন্ধ। তাহলে এখন আমরা যাচ্ছি, মনে রাখিস বাইক অ্যাক্সিডেন্ট যে নকল ছিল সেটা কাউকে বলিস না। আর আমার চোখ অন্ধ হয়নি সেটাও কাউকে বলবি না। যদি বলতেই হতো তাহলে এত কিছু কেন করলাম? তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমরা তাহলে এখন আসি। মোস্তফা ও ফাহিম বের হয়ে যায়। ডাক্তার চেম্বারে বসে আছে। আমার মা বাবা ওনার সামনে এসে বসে। ডাক্তার তাদেরকে দেখে বলল, আপনারা রোগীর কি হন? আমি রোগীর বাবা, উনি হচ্ছে তার মা। ডাক্তার, আমার ছেলের অবস্থা কেমন? আমার ছেলে সিরিয়াস কিছু হয়নি তো? ডাক্তার এক বুক হতাশা নিয়ে বলল, দেখুন রোগীর অবস্থা অনেক খারাপ এখন। মাথায় হেলমেট না থাকায় মাথায় অতিরিক্ত আঘাত পেয়েছে, যার ফলে রোগীর চোখ দুটো সমস্যা হয়ে গেছে। আর চোখ ঠিক করতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এতদিন সে কিছুই দেখতে পারবে না। মা তখনই কেঁদে কেঁদে বলল, ডাক্তার সাহেব কি বলেন? আমার ছেলেটা শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেল। আমার ছেলের চোখটা ঠিক করতে যত টাকা লাগে আমি দেবো, আপনি প্লিজ ঠিক করে দেন না। দেখুন রোগীর চোখ ঠিক হতে কম হলেও 8 মাস সময় লাগবে। তারপরেও শিওর না 8 মাস পরে অপারেশন করতে হবে। এর আগে কোনোভাবেই সম্ভব নয়। আমার মা বাবা কিছুই বললো না, নিশ্চুপ হয়ে শুধু চোখের পানি চলে গেছে। তারা হয়তো অনেক কষ্ট পেয়েছে। এই হলো আমার কাহিনী, বুঝতে পেরেছেন তো? তবে অনেক হয়েছে, এই নাটক আমি আর এসব সহ্য পারবে না। নীলা বলল, সেটা দেখবো পারফরম্যান্সের উপরে। যদি তোমার সার্ভিস ভালো হয় আমার সার্ভিস নিতে কোনো সমস্যা নেই। রেশমি বলল, আমার কাছে যতজন পুরুষ এসেছে সবাই আবার বারবার ফিরে এসেছে। আমি তো একটা আগুন, আমার আগুনে অনেকে পুরো ছাই হয়ে গেছে। নীলা বলল, তোর চেয়ে অনেক সুন্দর হচ্ছে আমার বউ, কিন্তু আমার বউ এখন গর্ভবতী, তাই তোর কাছে আমার আসতে হলো। রেশমি বলল, বিপদে পড়লে আমাদের কাছে তোদের মতো পরপুরুষরা আসে। আমি তো তোদের বিপদে বন্ধু। বিপদ সামলে তোরা তোদের আসল রূপ দেখিয়ে চলে যাস। আয়, যার জন্য এসেছিস কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যা। তুই চলে গেলে নতুন কেউ আসবে। কিছু সময় পর দেখা গেল সিঁড়ি দিয়ে উঠে আসছে প্রিয়া। সাইফুল হোটেল রুমের সামনে দাঁড়িয়ে ছিল। প্রিয়া এসে সাইফুলকে বলল, নিলয় কোথায়? সাইফুল বলল, নিলয় ঘরের ভেতরে আছে। তারপর প্রিয়া বলল, চলো দেরি করো না, আমি নিলয়কে হাতে নাতে ধরতে চাই। তারপর সাইফুল আর প্রিয়া ঘরের ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম। সাইফুল আর প্রিয়া সেখানে গেল। দোলা বেগম প্রিয়া আর সাইফুলকে দেখে বলল, তোমরা দুজন এখানে কি করছো? কেন এসেছো তোমরা এখানে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি গর্ভবতী। এখানে তো তোমরা সময় কাটাতে আসোনি। প্রিয়া বলল, আমার স্বামী এখানে এসেছে। আমার স্বামী কোথায়? দোলা বেগম বলল, এখানে কার স্বামী আসলো এটারই আমাদের কোনো চিন্তা নেই, আমাদের শুধু পুরুষ মানুষের প্রয়োজন। আমার খিদে লাগলে আমি খিদে সহ্য করতে পারি না। এই কথা বলে দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। অভাগী প্রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো তার সংসার কি আস্তে আস্তে ভেঙে যাবে। এই সংসার বাঁচানোর জন্য তার ইজ্জত বিলিয়ে দিল। এখন যদি সবকিছু হারাতে হয় তাহলে প্রিয়ার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। এদিকে রাত হলে নিলয় আর প্রিয়া বিছানার উপর শুয়ে আছে। প্রিয়া মনে মনে ভাবছে সাইফুলের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা নিলয়কে বলে দেবে। নিলয় তখন প্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? প্রিয়া তখন ভাবছে নিলয় কি সব কথা বলা ঠিক হবে। নিলয় ভালো করে খেয়াল করে দেখলো প্রিয়াকে আজ অনেক সুন্দর লাগছে। নিলয় বলল, আজ তোমাকে একটু আদর করতে ইচ্ছে করছে, আমি তোমাকে একটু আদর করবো? প্রিয়া বলল, তোমার সাথে একটু কথা আছে। নিলয় বলল, আজ তোমার কোনো কথা শুনবো না, আজ তোমাকে মন ভরে আদর করবো, তারপর তোমার কথা শুনবো। পরের দিন সকাল হলে দরজায় কলিং বেল বেজে উঠলো। প্রিয়া তখন ড্রয়িং রুমে কাজ করছিল। প্রিয়া দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে গেল। প্রিয়া দরজা খুলে দেখতে পেল দরজার সামনে সাইফুল দাঁড়িয়ে রয়েছে। প্রিয়া বলল, আজ তুমি চলে যাও, আমার স্বামী আজ বাড়িতে আছে। সাইফুল বলল, আমি খেয়াল করেছি তোমার স্বামী বাজার করতে গেছে, তোমার স্বামী আজ বাড়িতে নেই, তাই সময় নষ্ট না করে চলো, যে কারণে এসেছি কাজ করতে শুরু করি। এই কথা বলে সাইফুল প্রিয়াকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলো। ঘরের ভিতরে এসে বিছানার উপর প্রিয়াকে বসিয়ে বলতে লাগলো, তোমার সাথে অনেকদিন শারীরিক সম্পর্ক করেছি, এখন আর তোমার সাথে এসব করতে আমার ভালো লাগছে না।